আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসছি আরও একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আজকে হবে কিভাবে 18তম শিক্ষক নিবন্ধনে, এই যে দেখতে পাচ্ছেন আমার বড় ভাই শ্রদ্ধেয় হাজরাত, সে কিভাবে উত্তীর্ণ হয়েছে, সে আজকে আমাদেরকে তারই দিক নির্দেশনামূলক কিছু কথা এবং গাইডলাইন, সফলতা এবং এ পর্যন্ত সে কীভাবে এসেছে, তার জন্য তাকে কত কিছু পোহাতে হয়েছে, সেই বিষয়ে আপনাদেরকে হাজরাত আপনাদেরকে কিছু বলবেন। তো আমরা চলে যাব হাজরাতের কাছে। সে কিভাবে আজকে সফল হয়েছেন, তার জন্য তাকে কী পোহাতে হয়েছে দীর্ঘদিন, এবং সে এই যে কিছুদিন আগে তার বেতন স্কেলটাও তার ওকে হয়ে গিয়েছে। তো তারই বাস্তবতামূলক একটি ভিডিও আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি আছি চাকরি আড্ডা গবেষণা ইউটিউব চ্যানেল থেকে, জিএম দেলোয়ার হোসেন। তো সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসছি হাজরাতের কাছে। যে সে কীভাবে সফল হয়েছেন, সে কিন্তু একদিনে সফল হয় নাই। তো তার মুখ থেকে আজকে শুনবো আমরা তার সেই সফলতার কথা, তার জন্য তাকে কী পোহাতে হয়েছিল, সেই দিক নির্দেশনামূলক কিছু কথা আমার শ্রদ্ধেয় বড় ভাই হাজরাত আপনাদের সামনে উপস্থাপন করবেন। সে কিন্তু একজন এখন নিবন্ধন শিক্ষক, সে কিন্তু আজকে সফল। আজকে যারা অসফল তারা, তার থেকে যদি আমরা কিছু শুনি, তাহলে তা আমাদের জন্য করণীয় এবং অনুসরণীয়, এবং আমাদের জীবনে সেটা অবশ্যই কাজে আসবে। তাই আমরা চলে যাচ্ছি হাজরাতের কাছে। জি হাজরাত, আপনি আমার ভিউয়ার্সদেরকে বলুন যে আপনি যে শিক্ষক হয়েছেন, কিভাবে হয়েছেন এবং তার জন্য আপনাকে কত কী পোহাতে হয়েছে, সেই বিষয়ে একটু আপনার মূল্যবান উপস্থাপনা শুরু করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি 18তম শিক্ষক নিবন্ধন কীভাবে উত্তীর্ণ হয়েছি এবং আমার কীভাবে ত্যাগ তিতিক্ষা, এখানে অনেকের গালমন্দ শুনতে হয়েছে, এই সব বিষয় নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। তো 18তম শিক্ষক নিবন্ধন প্রথমে বলছি যে আমরা 1 বছর 8 মাস পরে আজকের এই সফলতা, এই দীর্ঘ সফলতার ভিতরে অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক বিভিন্ন মানুষের কথা, এবং বিভিন্ন, আমি এক জায়গায় চাকরি করতাম, ওইখানেও টিচাররা বিভিন্ন কথা বলতো, গার্ডিয়ানরা কথা বলতো যে স্যার আপনার চাকরি হয় না, ছাত্ররা বলতো যে স্যার বিয়ে করেন না, বিয়ে কেন করেন না। তখন আমি ছাত্রদের বললাম যে আসলে দেখো বর্তমান যে পরিস্থিতি, 30 লাখের উপরে বেকার, তো আমিও একজন বেকার যুবক, তো চেষ্টা করতেছি, দেখি হয় কিনা। তো তাদেরকে বলতাম আর কি এইভাবে। তো যাই হোক, আপনাদের সবার দোয়ায়, আল্লাহ তাআলার রহমতে, অশেষ রহমতে 18তম শিক্ষক নিবন্ধন প্রথমে এমসিকিউ দিলাম, তারপর রিটেন দিলাম, তারপরে ভাইবা দিলাম, তারপর সার্টিফিকেট অর্জন করলাম। আল্লাহ তাআলা আমাকে ব্যবস্থা করেছেন। এখন আমি আজকে এমপি ভুক্ত একটা মাদ্রাসার সহকারী অ্যাসিস্ট্যান্ট মৌলভী হিসেবে যোগদান করেছি। আল্লাহু আকবার বলেন সবাই দর্শক। আল্লাহ কবুল করেছেন আপনাদের সবার দোয়ায়। যাই হোক, এখন আমার বেতন স্কেলও চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, শেষ মেহরবানি। তো যাই হোক, আমি এই যে এত সমস্যা, আসলে পৃথিবীর বাংলাদেশের একটা চাকরি আসলে সমস্যা, চাকরি পেতে খুব ঝামেলা সমস্যা, তার মধ্যে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন, শুকরিয়া আল্লাহ তাআলার। তো যাই হোক, আমি আপনাদের বলতে চাচ্ছি যে আমার একটা স্কিপ আজকে বলবো আমি, যে আমি যে মাদ্রাসায় জব করতাম, ওই মাদ্রাসার যে মোহতামিম ছিলেন, তিনি প্রায় বিভিন্ন প্যারা দিতেন। মানে সকাল ফজর থেকে ঘুম থেকে উঠতাম, এই ঘুমাইতে ঘুমাতে রাত 10:30 11টা বেজে যেত। তো দেখা গেছে আমার এই সমস্যার মধ্যে পড়ে আমার পড়তে হয়েছে, অনেক ঝামেলা পড়েছি আমি। তো শুকরিয়া, আপনারা সবাই দোয়া করবেন, এবং সামনে আরও যারা আছে আমি সবার জন্য দোয়া করি। সবাই যারা এখনও বেকার যুবক আছেন, তারা যেন এই ত্যাগটি থেকে পার করে এই মানুষের নানান গালমন্দ ছেড়ে নিজের কেরিয়ার গঠন করতে হবে। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আশা, এটাই আপনাদের জন্য নসিহত থাকবে যে এই ত্যাগটি থেকে না করলে আপনি পড়াশোনা আগে যেতে পারবেন না। ত্যাগটি থেকে পড়াইতে হবে, করতে হবে। মানুষ কত কিছু বলবে যে আপনি পারবেন না, আপনার দ্বারা হবে না, এগুলো মানুষ বলবেই। আপনি এগুলো পারে, আপনি সময় মতো আপনি পড়াশোনা করবেন, তাহলে ইনশাল্লাহ সফলতা লাভ করতে পারবেন। ভিউয়ার্স, আবারও চলে আসছি হাজরাতের কাছে। হাজরাত আজকে সফল শিক্ষক। আপনারা যারা চাকরি সন্ধান করতেছেন, প্রাইমারি শিক্ষক নিবন্ধন, সরকারি চাকরি নিবন্ধনের জন্য চেষ্টা করতেছেন, আপনাদের জন্য দিক নির্দেশনামূলক নসিহত হাজরাত আমাদেরকে পেশ করবেন। তো তিনি যে সফল হয়েছেন সেটা একদিনে তো সম্ভব হয়নি, তার বেতন ও চালু হয়ে গিয়েছে। আপনারা কিন্তু ভেঙে পড়া যাবে না,
সে অনেক কষ্ট সহ্য করে আজকে সফল হয়েছেন। তো আমরা তার মুখ থেকেই শুনবো যে সে কি কষ্টগুলা সহ্য করেছে আজকে এই পর্যন্ত আসতে। জি প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে এমন কথাগুলো শোনাবো যে আমি একজন 18তম শিক্ষক নিবন্ধন উত্তীর্ণ প্রার্থী। আমি চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আজকে সফল, কিন্তু একটা সময় সফল ছিলাম না। আমার অনেক দুঃখ, ব্যাগ, ত্যাগ তিতিক্ষা পেরিয়ে আমি আজকে এই পর্যন্ত এসেছি। আমার বাবা ছিলেন দরিদ্র, আমার 5 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট, কিন্তু বাবার তেমন সামর্থ্য ছিল না পড়াশোনা করার জন্য। আমি নিজে চাকরি করছি, প্লাস পাশাপাশি পড়াশোনা করছি। যে আমার একটা টার্গেটই যে আমার নিবন্ধন পরীক্ষায় আমার শিক্ষক হতেই হবে। শিক্ষক এটা আমার ইচ্ছা, প্রেরণা, এটা আমার ছিল। যাক, অবশেষে আল্লাহর অশেষ মেহরবানিতে আল্লাহ তাআলা কবুল করেছেন। আমি একজন শিক্ষক হয়েছি আজকে, নিবন্ধনধারী শিক্ষক। তো যাই হোক, ত্যাগ তিতিক্ষা, কষ্ট, দুঃখ এগুলো নিজের মাঝে আসবেই, মানুষের জীবনে আসবেই। এগুলো পেরিয়েই আপনাকে সফল হতে হবে, ভেঙে পড়া যাবে না, হতাশ হওয়া যাবে না। তো আপনাদের জন্য এটাই থাকবে যে আমার জীবনে যা যা ঘটছে, আমি কেমনে উত্তীর্ণ হয়েছি এবং কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমার, সে বিষয়ে আজকে আপনাদেরকে বলতেছি। তো যাই হোক, নিবন্ধন পরীক্ষা আসলে আপনারা জানেন যে এটা একটা কঠিন পরীক্ষা। এখানে ফেস করতে হলে আপনাকে অনেক পড়াশোনা করতে হবে। আর পড়াশোনার পাশাপাশি আপনাকে দেখা যাচ্ছে মানুষ বিভিন্ন কথা বলবে যে ছেলেটা খালি পড়তেই আছে, তার চাকরি হয় না, তার চাকরি হবে না। এই কথাটা আসলে সহ্য করা আসলে সেই সময় সহ্য করা আসলে সম্ভব হয় না। দেখা যাচ্ছে পকেটে টাকা নাই, আবার তারা বলে চাকরি হবে না। তো এটা ভেঙে পড়ার মতো খুব হতাশজনক একটা কাহিনী। এদিকে পাড়া প্রতিবেশী বলে, আত্মীয় স্বজন বলে, তুমি অন্য কাজ করো, গার্মেন্টসে চাকরি করো, বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করো, তুমি কেন এখানে পড়ে আসো, তুমি চলে যাও, এগুলো বলতে চায়। তখন আমার একটা প্রবল ইচ্ছা ছিল যে আমি শিক্ষক হবই। হাজরাত, আসলে যারা পড়াশোনা করে তারা কিন্তু অন্যান্য সেক্টরে কাজ করার তাদের জন্য অনেক কঠিন হয়, 12 ঘন্টা চাকরি করতে পারে না। তো এই বিষয়ে একটু বলবেন যে আসলে আপনারা যদি চাকরিটা করতে পারেন কতটা আরামে করতে পারবেন। আচ্ছা, তো যাই হোক, সুন্দর কথা বলেছেন হজরত। তো যাই হোক, যারা এই যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা কাজ করেন, তো তাদের জন্য আমার নসিহত থাকবে যে আপনারা কিছু পড়েন, অল্প পড়েন, আপনাদের ওই লক্ষ্যে পৌঁছতে হবে, এটা একটা দৃঢ় বিশ্বাস রাখেন, হবে ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে দিবেই। আপনি পরিশ্রম করেন, কাজের পাশাপাশি মেহনত করেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। আমিও তো একটা প্রাইভেট সেক্টরে চাকরি করেছিলাম, চাকরি করেছি, পাশাপাশি পড়াশোনা করেছি। অনেক রাত গেছে, রাত 12টার পরে বই নিয়ে বসছি, 2টা পর্যন্ত পড়াশোনা করছি। বুকের উপরে বই নিয়ে শুয়ে আসছিলাম, আবার বাতি অন করে রাখছি যে যখন সজাগ পড়বো তখন আবার পড়বো। সারাদিন ডিউটি করার পর কখন আপনি পড়তেন? যে 11টার পর থেকে শুরু করতাম, 11টার পর থেকে 1টা 1:30 পর্যন্ত পড়তাম, তারপরে ঘুমাইছে পড়তো, ক্লান্ত শরীর, তারপরে কি আবার বইটা বুকের উপর নিয়ে শুয়ে পড়তাম, তারপরে পড়াশোনা দেখেন পড়াশোনা নাই। তো আপনারা কিভাবে সফল হবেন? আপনারা তো অনেকে চাকরি করেন, অনেকের টাকা সংসার চলে, বুঝতেছেন না যে আপনাদের চাকরি হবে কিনা, কিভাবে হবে। দেখেন আসলে একটু কষ্ট যদি না করেন তাহলে আপনিও কিন্তু সফল হতে পারবেন না। জি হাজরত। জি, তাই যাই হোক, আমরা এই কাজের পাশাপাশি পড়াশোনা করবো। পড়াশোনা আমার অটল বিশ্বাস থাকতে হবে যে আমি পারবো, আমার দ্বারা হবে, যে যত কথা বলুক আমার দ্বারা হবে, এবং চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং পরিশ্রমের কোনো সীমা নেই, পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া এই পৃথিবীতে কেউ সফল হয় নাই। আর দেখেন, আমার ক্ষেত্রেও আমি অনেক কষ্ট ত্যাগ থেকে পোয়াইছি, পকেটে টাকা ছিল না, আত্মীয় কথাবার্তা বলছে, খারাপ কথাবার্তা বলছে, মানুষ বিয়ে করতে গেলে শ্বশুরবাড়িতে জিজ্ঞেস করে ছেলে কি করে, কত কষ্ট, পকেটে টাকা নেই, কত মানুষ কত কষ্ট আছে হুজুর, জানেন আপনি এই চাকরির বিষয়ে? আসলে খুব কষ্টের মধ্যে তাদেরকে একটু সান্ত্বনা দেন যে যাই হোক, আপনারা কষ্ট নেবেন না, পড়াশোনা করে যান, স্টাডি করেন, অধ্যয়ন করেন, এবং মানুষ কটু কথা বলবে, এগুলো কানে নেওয়া যাবে না, আমলে নেওয়া যাবে না। আপনারা আপনাদের দুর্বার গতিতে এগিয়ে যান, আপনাদের চেষ্টা অব্যাহত রাখেন, কিছু পড়েন, দৈনিক 1 চ্যাপ্টার করে পড়েন, অল্প পড়েন, তারপরে ইনশাল্লাহ আপনারা সফলতা অর্জন করতে পারবেন। আর সফলতাকে তো এমনিতে হঠাৎ করে আসবে না, আপনি বিভিন্ন পরীক্ষা দিতে হবে। যেমন আমি চাকরি পরীক্ষা দিছি, 60 থেকে 70টা চাকরি পরীক্ষা দিছি অন্য ডিপার্টমেন্টে। তবে শেষে মনে করলাম যে নিবন্ধনটা আসলে এটা একটা ভালো একটা জিনিস। এটা একটা শিক্ষক জাতিটাকে সেবা করবে এবং ছাত্রটাকে স্মরণ করবে, সালাম দিবে, খোঁজখবর নেবে, এটা সম্মান, সমাজে একটা সম্মান, একটা পাওয়া বিশাল কিছু একটা এটা। আর অন্য সেক্টরে চাকরি করলে হয়তো এতটা আপনি সম্মান পাবেন না। এটা আসলে এমন একটা জিনিস যে আমরা দুনিয়াতেও পাবো, আখিরাতেও পাবো। আপনি নিজের বাসা থেকে করা যায়, আরামের চাকরি সবচেয়ে 10টা থেকে 3টা। আমার বাড়ির পাশে আমার মাদ্রাসা, বাড়ির পাশে মাদ্রাসা, 10 মিনিট লাগে যেতে আমার। এর পাশাপাশি ব্যবসা, কৃষিকাজ সবকিছু করা যেতে পারে। আপনি গরু পাললেন, হাঁস পাললেন, আপনি কিছু খামার দিলেন, উদ্যোক্তা হতে পারলেন, মানুষকে জনসেবা করতে পারলেন, সব মিলে আমরা একটা সুন্দর একটা জীবন হলো। সব থেকে বড় একটা নিশ্চিত জীবন, ছাড়াও কিন্তু আল্লাহ রাসূলকে ডাকা যায় না। অনেক কষ্টের ভিতরে, অভাবের ভিতরে আসলে আল্লাহকেও ডাকা যায় না। আমরা যখন পকেটে টাকা থাকবে না, যখন আমরা কষ্টের মধ্যে থাকবেন, তখন তো আপনাকে
আল্লাহকে সে দিতেও ভালো লাগবে না আপনার, আপনার মসজিদমুখী হতেও ভালো লাগবে না, আপনার পিছু টান, আপনার ছেলে মেয়ে আছে, স্ত্রী পুত্র আছে, তারা তাদের যেই ভরণ পোষণ এটা তো আপনার করতে হবে। সব মিলে দেখা গেছে আপনার একটা পেরেশানি টেনশন থাকেই। সেই ক্ষেত্রে আপনার আমার পক্ষ থেকে থাকবে আন্তরিক আহ্বান, যে আপনারা পড়াশোনায় লেগে থাকেন। নিবন্ধন আমার মনে হয় চাকরির মধ্যে সবচেয়ে সহজ হলো নিবন্ধন। এই নিবন্ধনটা সবচেয়ে আপনার জন্য ফেভারিট হতে পারে, আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন আপনি এই নিবন্ধনটার মাধ্যমে। সহজ একটা পরীক্ষা, এখন সামনে আরও সহজ করছে, সামনে রিটার্ন থাকবে না, সেজন্য আপনার দেখা গেছে MCQ প্লাস ভাইবা সহজে চাকরিটা কত নিশ্চিত আপনার। আপনি আশা করি এই নিবন্ধনে আসেন, শিক্ষা প্রতিষ্ঠানে ঢোকেন, আপনার নিশ্চিত জীবন একটা সুন্দর একটা জীবন গড়েন। ইনশাল্লাহ আপনার আগামী ভবিষ্যৎ সুন্দর হোক, উজ্জ্বলময় হোক, সে আশা ব্যক্ত করে আজকে এই পর্যন্তই। আরও আপনার কাছে চলে এসেছি। আপনি তো আজকে সফল একজন মানুষ, তো এতক্ষণ ভিউয়ার্সদেরকে বললেন যারা চাকরি পাইতেছে না তারা আপনার কথা এই দিক নির্দেশনা পেয়েছে যে তারাও সফল হতে পারবেন। কিন্তু হযরত আপনি যে এই যে সফল হয়েছেন, তো তার জন্য আপনি কি কি পাইছেন সেই বিষয়ে একটু বলবেন, যে আপনার তো এটা একদিনে হয় নাই, কি কি কষ্ট সহ্য করতে হয়েছে বা ডিউটির পরে যে পড়ছেন সেটা। আরেকটা বিষয় হচ্ছে আপনি যে সফল হয়েছেন তার জন্য কি কি পোহাতে হয়েছে, সেই বিষয়ে একটু বলেন। শুক্রিয়া। আসলে সফল হতে গেলে মানুষের বিভিন্ন কথা শুনতে হয়, পাড়া প্রতিবেশীর কথা, আত্মীয় স্বজনের কথা, এবং নিকট আত্মীয়ের খুব কাছের মানুষ যারা, তারাও বলে যে তোমার কেন চাকরি হচ্ছে না, কেন তোমার এই সমস্যা। পড়াশোনা জানা একজন বেকারের জীবন বোঝা পরিবারের কাছে, সমাজের কাছে। সমাজের কাছে আপনিও কি ছিলেন সেই রকমের একজন বোঝা? অবশ্যই আমিও ছিলাম, আমিও সেরকম ছিলাম। আমার বয়স 30 আপ হয়ে যাচ্ছে, আমার চাকরি হচ্ছে না, পড়াশোনা আমি মাস্টার্স কমপ্লিট করেছি, কামিল কমপ্লিট করেছি, আমার 2টা ডিগ্রি। আচ্ছা, আপনি কি কি কথা শুনছিলেন একটু বলেন যদি। শুনেছি যেমন আমি যেখানে চাকরি করতাম সেখানে আমার ভাইয়ের প্রতিষ্ঠানই, ওইখানে চাকরি করতাম, আর নিজস্ব মানুষ, কাছের মানুষ তারা, কিন্তু তারা আমাকে বিয়ের জন্য একটা সাপোর্ট করে নাই, তারা আমাকে দেখতে পারে নাই যে তোমারটা নিজেরটা তুমি নিজে করে নাও। আল্লাহু আকবার। এই কাছের মানুষ, যখন দূরে মানুষ কথা বললে খারাপ লাগে না, যখন নিজের মানুষ, কাছের ভাই, কাছের আত্মীয় স্বজন কথা বলে যে তোমার চাকরি হচ্ছে না, যখন কথা বলে তখন নানান ভাষায়, বিভিন্ন ভাষায় কথা বলে, আকার ইঙ্গিতে কথা বলে, তখন এগুলো কষ্ট লাগে, মনের ভিতরে কষ্ট লাগছে। তো তাদের কাছে আমি উৎসাহ নিয়েছি যে না, এই পাশে আমি আর থাকবো না, আমি একটা নির্দিষ্ট, আমার জীবনে একটা ভবিষ্যৎ আছে, ফিউচার আছে, আমার কিছু পরিশ্রম করতে হবে। তখন সে থেকে আমি উদ্যোগটা নিলাম যে না, আমার স্থায়ী কিছু করতে হবে। আলহামদুলিল্লাহ। প্রাইভেটভাবে এখানে কোম্পানিতে, প্রাইভেট চাকরিতে কোনো ভরসাও নাই, নিশ্চয়তা নাই। এখানে যে কোনো মধ্যে তারা বলে যে কালকে থেকে তুমি চাকরিতে আসো না, বাস শেষ। আচ্ছা, আপনি প্রাইভেট চাকরি যে করতেন সেখানে কেমন কষ্ট করতে হয়েছে? না, সেখানে তো সেই হিসাবে বেতন কত পাতেন একটু যদি বলতেন। সেখানে আমি ফজরের আজানের সাথে সাথে উঠতাম, ওঠার পরে তাদেরকে নামাজ কালাম পড়াইতাম, তাদেরকে নামাজ কালাম পড়ানোর পরে পড়াতে বসাইতাম। আমারও ডিউটি ছিল ওইখানেও, তাদেরকে পড়াইতাম। পড়ানোর পরে দেখা যাচ্ছে আবার অফিস টাইম হয়ে যেত, অফিসে বসতাম, অফিসে 2টা পর্যন্ত একটানা করতাম। তারপরে আবার গিয়ে তাদেরকে বাচ্চাদের পড়াতে বসাইতাম, তারপরে তাদেরকে নামাজ কালাম পড়াতে বসায়া আমি খেতে যেতাম। খাওয়াটা শান্তিতে খাইতে পারতাম না, গাড়ি না এসে পড়তো, আইসা বলতো যে হুজুর এটা করেন না, এটা করেন না, আমার ছেলের অবস্থা। তারপরে ঘুমাতে যাবো, ঘুমাতে তো শান্তি নেই, ওইখানে গার্ডিয়ান আসতেছে, নক করতেছে, কত হয়। মোট কথা আপনার 24 ঘন্টা মাদ্রাসায় ডিউটির পরে আপনাকে এই পরিশ্রম করে তারপর আজকে সফল হয়েছে। হ্যাঁ, রাত্রে 11টার পরে পড়তে বসতাম, 2-2.5 ঘন্টা পড়ার পরে ঘুম এসে পড়তো, শুয়ে পড়তাম। শুয়ে পরে বইটাও সাথেই থাকতো, আমার বিছানার মধ্যে বই থাকতো, বইটা কখনো উপরে তাকে রাখি না, আমার পাশেই থাকতো বা আমার বুকের উপরে থাকতো। যখন সজাগ পেতাম রাত 3-4 আবার পড়াশোনা স্টার্ট করতাম। পড়াশোনা করে আজকে এই পর্যন্ত আসা। আজকে আমার আলহামদুলিল্লাহ চাকরি হয়েছে, মহান আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। হযরত, আমি আপনার কাছে আবার যাব, সেটা হচ্ছে আপনি এই যে আজকে তো সফল, কিন্তু আপনাকে আপনার জীবনের যদি কোনো দুঃখ স্টোরি বা গল্প থাকে সেটা যদি একটু আমাদেরকে বলতেন, যে আপনি কি পোহাইছিলেন। আমার জীবনে আছে, দুঃখ ছাড়া কোনো মানুষ নাই, দুঃখ সবার ভিতরে থাকে কম বেশি। তা আমার ভিতরে দুঃখ ছিল এটাই যে আমার একটা উদ্দেশ্য ছিল চাকরি পাওয়ার, কিন্তু চাকরি পাবো যে সেটা কোনো দিক নির্দেশনা ছিল না, আমার কোনো গাইডলাইন ছিল না, তেমন টাকা পয়সা ছিল না, তেমন উৎসাহ উদ্দীপনা ছিল না। সেজন্য আমি আগাইতে পারি না, কিন্তু চেষ্টা করে গেছি যে চাকরি আমার লাগবে, চাকরি হতেই হবে। তো কষ্ট তো থাকবেই, কষ্ট যেমন 24 ঘন্টা ডিউটি করার পরে এখানে আমি অনেক দায়িত্ব পালন করতে হয়েছে, তারপরে পড়াশোনা, তারপরে বিভিন্ন পরীক্ষা দিতে হয়েছে। এই সব মিলে আসলে খুব কষ্টের মধ্যে ছিলাম, অনেক কষ্ট, এটা বললে শেষ হবে না। তবে সবচেয়ে বড় যে কষ্ট লাগে এটা হলো যে আমার বিয়েটা, যেখানে যেতাম বিয়ের জন্য বলতো ছেলে কি করে, বলে ছেলেটা প্রাইভেট মাদ্রাসায় জব করে, বেতন কত, কয় 10-এর নিচে আছে। তো এই যে একটা সমস্যা, এটা আমার কাছে খুব ব্যাপক খারাপ লাগতো। 30 লাখ মানুষ বেকার আছে যারা এখনো বিয়ে করতে পারতেছে না চাকরির জন্য। হ্যাঁ। তো তাদের জন্য আমার
উৎসাহ থাকবে যে তোমরা কিছু করো, উদ্যোক্তা ভেঙে না পড়ে তার চেষ্টা করে সফল হবেন। ভেঙে না পড়ে তোমরা চেষ্টা করো, চেষ্টা চালিয়ে যাও, চেষ্টাটা অব্যাহত রাখো, তোমরা ইনশাল্লাহ একজন সফল হবা। হাজরাত, আমি আপনার কাছে আবার যাবো, 1 মিনিট সময় নিচ্ছি আপনার থেকে। এই এখন আসলে জানেন কি দেখা যাচ্ছে যে শিক্ষিত বেকার, পকেটে টাকা নেই, গুচিং করতে পারতেছে না, বা একটা জিনিস খেতে মন চাইছে খাইতে পারতেছে না। আপনার জীবনে কি এমন কোনো ঘটনা হয়েছে কিনা যে ফেস করছেন কিনা? আজকে তো আপনার টাকা আসতে সফল হয়েছেন, কিন্তু আপনি কি এরকম কষ্টের সম্মুখীন হয়েছেন কিনা, বা কেউ আপনাকে আরো কষ্টমূলক কথা শোনাইছে কিনা, যদি এই বিষয়ে একটু বলতেন। হ্যাঁ, এরকম হয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো ঢাকায় প্রায় সময় পরীক্ষা দিতে যাই, যে নিবন্ধন পরীক্ষা দিতে গেছি ঢাকা, পকেটে টাকা নাই, আরেকজনের সাথে দাঁড় নিয়ে গেছি, আমার বন্ধু তাকে বললাম, তারপর আমার মা তাকে বললাম, বইলা টাকা নিয়ে গেছি, যেখানে লাগবে 200 টাকা দিত 100 টাকা। এই যে 100 টাকা দিত, আমি অনেকটুকু বছর মানুষ রিক্সা দিয়ে আমি হাইটে যেতাম, তারপরে বাসে ভাড়া বেশি লাগে, আমি ট্রেনে যেতাম, ট্রেনে ভাড়া কম লাগে সেজন্য ট্রেনে যেতাম। অনেক সময় ট্রেনে সাদুইটা বন্ধ গেছি, ঢাকা গেছি, যে ট্রেনে সাদুইটা কমলপুর নাইমা অনেকক্ষণ দাঁড়ায় যেতাম কমলপুরে, যে টিটিয়ে ধরে টাকা নাই, তখন বিভিন্ন পালিয়ে চলে যাইতাম। এইসব কষ্টগুলো আসলে মনে পড়লে খুব খারাপ লাগে, কষ্ট লাগে। অনেক সময় পকেটে যাইতাম, যে একটা মন চাইতো খাইতে পারতাম না, রাস্তায় দেখতাম যে মানুষ চা খাইতেছে, বিভিন্ন কিছু খাইতেছে, ওই সময় ওই টাকাটাও নাই, যে চা খামো, যে ওই টাকাটাও নাই, ছিল না। যাই হোক, আজকে আমি আলহামদুলিল্লাহ আজকে সফল হয়েছি, একটা ইম্পোর্ট প্রতিষ্ঠানে ঢুকছি আলহামদুলিল্লাহ। এখন তো ওই যে গত বেতন উঠেছি আলহামদুলিল্লাহ, বেতন উঠে আমার সাথে খুব ভালো লাগছে। আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া সফল। আমি টাকাটা উঠেই আমার বাবার কাছে এনে দিচ্ছি, যে বাবা আপনি গুনেন টাকাটা কত হয়েছে, টাকাটা গুনেন। এই যে তাদের কাছে দিয়া টাকাটা দিয়ে আমি তৃপ্তি পাইলাম, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে সফলতা। এর থেকে আনন্দদায়ক আর কিছু নাই। তো আশা করি ভিউয়ার্স, আপনারাও সফল হওয়ার জন্য চেষ্টা করেন, আপনারা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন, মনোবল হারাবেন না, চেষ্টা চালিয়ে যান, চেষ্টা অব্যাহত রাখেন। চেষ্টা করলে ইনশাল্লাহ সফল হবেনই। যে কাজে করেন, আমার একজন বন্ধু ছিল কুড়িগ্রামের, তো ও কৃষি কাজ করার পাশাপাশি সে নিবন্ধনের জন্য প্রস্তুতি নিত। তো বললাম যে দোস্ত তুমি কীভাবে প্রস্তুতি নিলা? তো সে বললো, দোস্ত আমি উলা খেত করতে গেছি, লাউ খেত করতে গেছি, ওইখানে আমি বইটা নিয়ে গেছি। তো সে ওইখানে বই নিয়ে সে পড়াশোনা করছে, 1 ঘন্টা কাজ করছে, আধা ঘন্টা রেস্ট নিছে। এই রেস্টের পাশাপাশি সে পড়তো, একটা করে টপিক পড়তো, যেটা পড়তো এটা আবার যখন খেত, সে গ্রাম বাংলায় বলে যে খেত কোবায় চারা লাগা, ওই সময় কি মনে মনে সে পড়তে থাকতো। তো তার সাথে ভাইবা দিতে গেলাম আমি, তখন সেই গল্পটা বললো আর কি, যে দোস্ত এই অবস্থা। তখন এই যে তার কাছ থেকে আমিও প্রেরণা নিছি, তার কাছ থেকে নিয়ে তো আজকে এই পর্যন্ত আসছে, সেও সফল, ওরও চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ। তো কষ্ট করেন, মেহনত করেন, মেহনত ছাড়া, শ্রম ছাড়া, পরিশ্রম ছাড়া আসলে কেউ উপরে উঠতে পারে নাই। তো আশা করি আপনারাও মেহনত করেন, শ্রম বিনিয়োগ করেন, ইনশাল্লাহ সফলতা একদিন পাবেন ইনশাল্লাহ। তো যাক, আশা করি আপনার থেকে উৎসাহ উদ্দীপনা নিয়ে সামনের জীবনকে সুন্দর করবেন, সামনের জীবনকে রাঙাবেন, সামনের আপনার জীবন হোক উজ্জ্বলময়, আলোকময়, এই আশা ব্যক্ত করি আজকে এই পর্যন্তই। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে হযরত আমাদেরকে খুবই মূল্যবান নসিহত পেশ করছেন, যে কিভাবে তিনি সফল হয়েছেন, তার জীবনে কত দুঃখ ছিল, তারপরও ভেঙে না পড়ে আজকে সফল। তো আজকে আপনারাও যারা কি করতেছেন, দেখা গেছে আজকে আপনারাও যারা কষ্ট করতেছেন, চাকরি হইতেছে না, তারাও ভেঙে না পড়ে, তারাও লেগে থাকেন, আপনাদেরও হবে। তো কষ্ট সবার জীবনেই আসে, আবার চলেও যায়। যার জীবনে সুখ থাকে, সুখের পরে তার কিন্তু কষ্ট আসতে পারে। আর এখন যারা কষ্ট করতেছে, তাদের একটা আশার আলো থাকবে, যে সে দুঃখের পরে তার সুখ আসার বিষয়ে। তো এই জন্য ভেঙে পড়া যাবে না, চেষ্টা করতে হবে, সফল ইনশাল্লাহ একদিন আপনারাও হতে পারবেন। অনেক বেকার আছে, পকেটে টাকা নেই, চাকরি নেই, পরিবারের কথা শুনতে হচ্ছে, তারপরে দেখা গেছে পরিবারের কথা শুনতে হচ্ছে, সমাজের কথা শুনতে হচ্ছে, দেশের জন্য একটা বোঝা হয়ে আছে। তো এরকম বহুত মানুষ আছে, কি করবেন? চাকরি আপনাকে একটা নিশ্চিত করতেই হবে ইনশাল্লাহ। তার জন্য আপনাকে একটু পড়াশোনা করতে হবে, মন দিয়ে পড়াশোনা করতে হবে। যেই সেক্টরে আছেন, চাকরির পাশাপাশি পড়াশোনা করেন, যেটাই করেন না কেন, তার পাশাপাশি যদি পড়াশোনা করেন, আপনিও সফল হতে পারবেন। নিশ্চিন্ত একটা লাইফ আরামের আপনি সারা জীবন উপভোগ করতে পারবেন। তার জন্য তো একটু কষ্ট করতে হবে। জীবনে তো কষ্ট অনেক করেছেন, আরও কিছু একটু কষ্ট কিন্তু আপনাকে কিছুদিন করতে হবে। তো এই ছিল আজকে আমাদের মূল বিষয় এবং মেসেজ, যে দেখলেনই তো একজন হযরত কীভাবে সফল হয়েছেন, তার জীবনও কষ্ট ছিল, সে কিন্তু ভেঙে পড়ে নাই। তো আজকে 30,000 বেকার কষ্ট করতেছে, তারা কোনো দিক নির্দেশনা পাচ্ছে না, তারপরে তারা চিন্তায় রয়েছে, অনিশ্চিত জীবনের সাথে জড়িত আছে, তারপরে মহা ঝামেলায় সবার কথা শুনে জীবন পার করছে। তো তার থেকে যদি আপনি মনে চায় যে বের হবেন, তাহলেই চেষ্টাটা করবেন সিরিয়াসভাবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো লাইভ শেষ করছি।
তো আপনারা এই পরিবারের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চাকরি আড্ডা ইউটিউব চ্যানেল। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।